আজ তনয়া জানল যে সে মা হতে চলেছে। কথাটা একটা মেয়ের কাছে পৃথিবীর সবচেয়ে খুশির সংবাদ। তনয়ের কাছেও তেমন। কিন্তু তনয়ের কাছে এই খবরটা খুশির খবরের সাথে সাথে সব থেকে লজ্জাজনক খবরও বটে। তনয়া অবিবাহিতা। আর একটা অবিবাহিতা মেয়ের মা হওয়া আমাদের সমাজে লজ্জার সর্বসীমা পেরিয়ে যায়। তনয়া বরাবরই ওর মায়ের কাছে কিছু লোকায় না। মায়ের কাছে কথাটা বলা মাত্রই মা সজোরে তনয়ের গালে একটা চড় মেরে বলল, তুই এরকম কাজ করবি তা আমি কল্পনাও করিনি। তোর সাথে তো আয়াতের বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে কেন এরকম করলি বল? নিজের উপরে একটু নিয়ন্ত্রণ রাখতে পারলি না? মা আমার সাথে আয়াতের বিয়ে আরও 6 মাস আগে হয়ে গেছে, কিন্তু তোমরা কেউ জানো না কি? হ্যাঁ মা, 6 মাস আগে কাজী অফিসে গিয়ে আমাদের বিয়ে হয়। আর সাক্ষী হিসেবে আমার বন্ধু অনু আর আয়াতের বন্ধু ইমরান ছিল। মা, আমি অন্যায় করেছি, কিন্তু আমার বাচ্চাটা বৈধ নয়। আমরা ইসলামের পূর্ণরীতি অনুসরণে করে বিয়ে করেছি। হ্যাঁ, তোমাদের না জানিয়ে চূড়ান্ত অন্যায় করেছি। অন্যায় নয়, বরং পাপ করেছি। কিন্তু মা, ভুল তো করে ফেলেছি, এখন সেটা তো শুধরাতে পারবো না। কিন্তু মা, আমার সন্তান পাপ নয়, তোর সন্তান পাপ নয়, সেটা তুই জানিস। আমি না হয় তোর কথা বিশ্বাস করলাম, কিন্তু সমাজের মানুষকে কিভাবে বিশ্বাস করাবি? আর আয়াত, ও যদি বাচ্চাটাকে অস্বীকার করে, তখন কি করবি? তুই কি আয়াতকে এই বিষয়ে বলেছিস? না মা, আমার খুব ভয় লাগছিল, তাই তোমার কাছে আগে বললাম। এসব কথা মেয়েরা সবার আগে তার স্বামীকে জানায়। আর তুই তা না করে এক্ষুনি আজকে ফোন করে সব খুলে বল। আর আমি তোর বাবাকে বলে আয়াতের পরিবারের সবার সাথে কথা বলে বিয়ের ডেট যত তাড়াতাড়ি সম্ভব সব পাকাপাকি করছি। এই বলে তনয়ার রুম থেকে চলে গেলেন। তনয়া ফোনটা নিয়ে ভয়ে ভয়ে আয়াতকে ফোন করলো। রিং হচ্ছে কিন্তু কলটা রিসিভ করছে না। আবার দিল, পরপর কয়েকবার দিল, কিন্তু রিং হয়ে যাচ্ছে, আয়াত ফোনটা ধরছে না। এদিকে ভয়ে তনয়ের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কলিজাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ঢকঢক করে এক জগ পানি খেয়ে ফেলল। আয়াত না তো ফোন রিসিভ করছে না, আর না তো ব্যাক করছে। প্রচণ্ড টেনশন হচ্ছে। সময় যত যাচ্ছে টেনশন তত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তার কিছুক্ষণ পর থেকে আয়াতের ফোনটা বন্ধ। তনয়ের মাথাটা ঘুরছে, চোখ দুটো যেন ঝাপসা হয়ে গেছে। দাঁড়িয়ে থাকার ক্ষমতাটা ধীরে ধীরে হারিয়ে ফেলছে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, তখন তনয়ের চোখটা সোজা দেয়ালে টানানো ঘড়ির দিকে গেল। প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। হাত দিয়ে বিছানা পাশে ফোনটা খুঁজছে। হঠাৎ মনে হলো কেউ তনয়ের মাথায় কাছে বসে ওর মাথায় হাত বুলাচ্ছেন। মাথার পাশে তাকাতে দেখল আয়াত তনয়ের দিকে তাকিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আয়াতকে দেখে যেন তনয় নিজে প্রাণ ফিরে পেল, কিন্তু কিছু বলতে পারছিল না। শুধু আয়াতের দিকে তাকিয়ে ফুপিয়ে কান্না করতেছিল। আয়াত তনয়ের হাত ধরে উঠতে সাহায্য করতে করতে বলল, উঠে বসো। আয়াত তনয়কে বিছানায় বালিশের সাথে হেলান দিয়ে বসিয়ে তনয়ের খুব কাছে গেল। তারপর তনয়ের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলল, এ বুকে কি কোনো ছলনার শব্দ শুনতে পাও? তনয়া আয়াতের বুকে মাথা রেখে তখনও কাছে। আয়াত তনয়ের চোখের জল মুছে দিয়ে গালে হাত দিয়ে বলল, হে বিউটিফুল, তুমি কি ভাবছো? খবরটা শোনার পর আমিও অন্য ছেলেদের মতো তোমায় একা অসহায় অবস্থায় ফেলে চলে যাব? তনয় খুব ধীরে করে উত্তর দিল, হুম। আয়াত তনয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বোকামি, এও কি সম্ভব? তাহলে ফোন রিসিভ করছিলে না কেন? তার জন্য সরি। আসলে তখন জরুরি মিটিং চলছিল, আর ফোনটা সাইলেন্ট ছিল। তাছাড়া ফোনে চার্জও ছিল না, তাই হয়তো রিং হতে হতেই বন্ধ হয়ে গিয়েছিল। মিটিং শেষে ফোন চার্জ করে যখন অন করলাম, তখন তোমার অনেকগুলো মিস কল দেখে কল দিলাম। তোমার মাই ফোনটা রিসিভ করে তিনি বললেন তুমি অসুস্থ। দেরি না করে সোজা তোমাদের বাসায় আসলাম। আন্টির কাছ থেকে সব শুনলাম। গত 1.5 ঘন্টা ধরে তোমার পাশে বসে আছি, দেখেন, অফিস ড্রেসে আছি। তনয় খানিকটা দুষ্টুমি করে বলল, এই জন্য তোমার গা থেকে ঘামের গন্ধ আসে। ছি। আয়াত তনয়কে আরো জোরে নিজের বুকের মাঝে চেপে ধরে বলল, এখন গন্ধ আছে? ছাড়ো, মা এসে পড়বে। তো আমি না আপনার বিয়ে করা স্বামী, আর আপনি আমার বউ। কয়েকদিন পর আবার বিয়ে করব। দুবার যাকে বিয়ে করব তাকে জড়িয়ে ধরলে কার বাপের কি হয়েছে? আর ভালোবাসা দেখাতে হবে না। সব দোষ তোমার। আমি কি করলাম? বিয়ের আগে তুমি বলেছিলে যে যতদিন পারিবারিকভাবে বিয়ে না হবে ততদিন আমরা একে অপরের কাছে আসবো না। কিন্তু, হ্যাঁ, কিন্তু সেদিন কী যে হয়েছিল আমার বুঝতেই পারতেছিলাম না। দেখো, আমরা ভুল করেছি, কিন্তু পাপ না, কারণ আমরা শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী। হ্যাঁ, আমাদের বিয়ের কথা কয়েকজন লোক ছাড়া কেউই জানে না, কিন্তু তবুও তো আমরা স্বামী স্ত্রী। হুম, সব তো বুঝলাম, কিন্তু এখন কি করবা? তুমি একদম চিন্তা করো না। এ মাসের মধ্যেই আমরা বিয়ে করে নেব। বাবা মাকে আমি বুঝিয়ে বলবো। তুমি কি জানো না, ইসলামে গর্ভবতী মেয়েদের বিয়ে করা সম্পূর্ণ নিষিদ্ধ? হ্যাঁ জানি, তবে আমাদের বিয়ে হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। এতে কারো কোনো বাজে কথা বলার সাহস হবে না। কিন্তু তোমার বাবা মা, পরিবারকে কি করে রাজি করাবে সেটা আমার উপর ছেড়ে দাও। আর এই সময় টেনশন নেওয়াও মা বাচ্চার জন্য ক্ষতিকর। আর আমি আমার 2 রাজকুমারীর কারো ক্ষতি সহ্য করব না। 2 রাজকুমারী মানে?
হ্যাঁ, যে আসে সে আমার লিটল প্রিন্সেস, আর তুমি আমার বিগ প্রিন্সেস। প্রিন্সেস না হয়ে প্রিন্সও তো হতে পারে, তা দেখা যাবে। জানো, তুমি যখন আমার ফোনটা রিসিভ করছিলে না, তখন মনে হচ্ছিল প্রাণ বুঝি বেরিয়ে। আয়াত তনয়ের মুখে হাত দিয়ে বলল, খবরদার, এমন কথা কখনো বলবে না। হেই বিউটিফুল, তোমার কিছু হলে তোমার আয়াতটাকে কে সামলাবে? আয়াত কিছুটা কান্না করে দিল। জানো আয়াত, মাঝে মাঝে আমার মনে হয় তোমার মতো ছিচকাদুনে ছেলেকে আমি কিভাবে ভালোবাসলাম। পাগল, তোমাকে ছেড়ে কোথায় যাব? তোমাকে আগামী 7 জন্মের জন্য আমি বুকিং করে রেখেছি। তার মানে 7 জন্ম পর্যন্ত আমি অন্য কোনো মেয়ের সাথে চান্স মারতে পারবো না। খুন করে ফেলবো তোমাকে। তোমার ভালোবাসায় তো এমনিতেই খুন হয়ে আছি, আবার খুন করার কী দরকার? মাঝে মাঝে তোমার উপর আমার খুব সন্দেহ হয়। কেন? তুমি কি সত্যি আমাকে এতটা ভালোবাসো, নাকি অন্য কিছু? বিশ্বাস করো না আমায়, নিজের থেকে বেশি। তনয়, আমাকে একটা কথা বলো। হ্যাঁ বলো। মেয়েদের প্রেগনেন্সির সময় সবার আগে তার বরকে জানায়, তুমি আমাকে না জানিয়ে তোমার মাকে কেন জানালে? কি ভেবেছিলে আমি তোমায় ধোকা দেব, নাকি তোমার কথা বিশ্বাস করব না? আসলে আয়াত, তখন রেজাল্ট পজিটিভ দেখে এতটা ভয় পেয়েছিলাম যে মা ছাড়া কারো কথায় মাথায় আসে নাই। বোকামে, তুমি না এই আয়াতের হৃদয়, আর কেউ কি হৃদয় ছাড়া বাঁচতে পারে? সরি, আসলে তখন মাথাটা কাজ করতেছিল না। আমি জানি, আমিও সরি। কেন? সেদিন আমি ভুল না করলে আজ তোমাকে এতটা নাজেহাল হতে হতো না। আমি সেদিন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে আজ হয়তো এমন ঘটনা ঘটতো না। মা তোমাকে একটা চড় মারছে, তোমাকে মা বলেছে? না, তোমার গালে চড়ের দাগগুলো বলে দিচ্ছে। খুব ব্যথা করছে তাই না? আয়াত তনয়নের গালে গভীর ভালোবাসার চুম্বন এঁকে বলল, এখন ব্যথা চলে যাবে। এটাই কি ব্যথার ওষুধ? হ্যাঁ পাগল, পাগলের বউ। দুজনে হাসিতে যোগ দিল সুন্দর একটি মুহূর্ত। আয়াত তনয়ের হাত ধরে বলল, এখন আমাকে বাড়ি যেতে হবে। বাবা মাকে বলে বিয়ে ডেট এ মাসের মধ্যে ঠিক করতে হবে। সব কাজ জলদি গোছাতে হবে, অনেক কাজ আছে। আয়াত শোনো। হ্যাঁ বলো। 5 মিনিট বসো, আমি আসতেছি। তোমার ওঠার কি দরকার? আমাকে বলো কি লাগবে। চুপ করে বসো তো। কিছুক্ষণ পর তনয়া খাবার নিয়ে আসলো। তা দেখে আয়াত বলল, এগুলো দিয়ে কি হবে? অফিস থেকে সোজা এখানে আসো, তার মানে এখনো কিছু খাওনি। এগুলো খাবে তারপর উঠবে। ঠিক আছে, তবে খাইয়ে দিতে হবে। তনয়া আর আয়াত একে অপরকে খাইয়ে দিল। তারপর আয়াত চলে গেল। যাবার আগে তনয়কে শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে গেল, আর বলল, কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। পরের দিন সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল, কিন্তু আয়াতের কোনো ফোন আসলো না। সন্ধ্যাবেলা শুধু একটা মেসেজ আসলো। মেসেজটা ছিল, তনয়া, তোমার কাছ থেকে যা পাবার আমি পেয়ে গেছি। এখন না তো তোমাকে চাই, না তো তোমার বাচ্চাকে। গুড বাই। তারপর থেকে আয়াতের ফোন বন্ধ। মেসেজটা পড়ে তনয়ের যেন পাথর হয়ে গেল। বিড়বিড় করে বলতে লাগলো, তবে কি সব মিথ্যা? এতদিন থেকে কাল পর্যন্ত যা বলেছিল, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অনুভূতি সব মিথ্যা ছিল। তনয় ভাবছে, একটা মানুষ কি করে এতটা নিখুঁত অভিনয় করতে পারে? এও কি সম্ভব? না, আমার আয়াত এমন করতেই পারে না। আমিও নিজের মুখ থেকে না শোনা পর্যন্ত বিশ্বাস করব না। তনয়ের মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি একটু বের হচ্ছি। এই অসুস্থ অবস্থায় সন্ধ্যার সময় কোথায় যাচ্ছিস? সত্যিটা জানতে। কিসের সত্যি? তনয় ওর মাকে আয়াতের মেসেজটা দেখালো। ওর মাও যেন হঠাৎ করে বড়সড় একটা ধাক্কা খেল। তনয়ের মা তনয়ের হাত ধরে বললেন, এই সন্ধ্যাবেলা একা যেতে হবে না, আমিও তোর সাথে যাব। মা তুমি চুপ, একদম চুপ। আমার মেয়ে বিপদে পড়েছে, আর আমি তাকে এভাবে একা ছেড়ে দিব? চল। তনয়া আর ওর মা মিলে আয়াতের বাসায় গেল। আয়াতের মা তাদের দেখে খুব খুশি হলো, সাথে সাথে অবাকও হলো। তনয়া আয়াতের মাকে উদ্দেশ্য করে বলল, আন্টি, আয়াত কোথায়? আয়াতের মা তনয়ার গালে হাত দিয়ে বলেন, আন্টি কি রে, মা বলতে পারিস না? আগে তো ভাবতাম তোদের বিয়ে ঠিক হয়েছে। গতকাল রাতে আয়াত বলল, তোরা নাকি অনেকদিন আগে বিয়ে করে নিয়েছিস। প্রথমে খুব রাগ হচ্ছিল তোদের দুজনের ওপর, কিন্তু যখন শুনলাম আমাদের ঘরে নতুন অতিথি আসে, তখন আর রাগ করে থাকতে পারলাম না। আমি আর আয়াতের বাবা। আয়াতের মায়ের কথা শুনে তনয়া আরও বেশি দ্বিধার মধ্যে পড়ে গেল। তারপর আয়াতের মাকে ওর ফোনের মেসেজটা দেখিয়ে বলল, আয়াত কোথায়? আয়াতের মাও মেসেজটা দেখে অনেক অবাক হলো। তারপর কিছু একটা ভেবে হেসে দিয়ে বলল, বোকা মেয়ে, দেখ ভয় পেয়ে নিজের কি হাল করেছে। আয়, আমার সাথে এদিকে আয়। তনয়া আয়াতের মা আয়াতের রুমে নিয়ে গেল। তনয়া রুমের দরজা খুলে তো অবাক। পুরো রুমটাই বাচ্চাদের খেলনা দিয়ে ভর্তি করা, সুন্দর করে সাজানো রুমটা। মনে হয় কোনো বাচ্চার জন্য খুব যত্ন করে সাজানো হয়েছে। আয়াতের মা তনয়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, গতকাল রাতে আর আজ সকালে এই সব জিনিস কিনেছে আয়াত। আমাকে বলেছে, মা, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা কিছুদিন পর আমার ঘরে আসবে।
আর তার সাথে আসবে ছোট্ট সোনা। তাদের জন্য ঘরটাকে তো সুন্দর করে গোছাতে হবে। আর 2 সপ্তাহ পর তোমাদের বিয়ের তারিখ ঠিক করেছি আমরা। আয়াত সেটা জানানোর জন্যই তো তোমার সাথে দেখা করতে যাচ্ছিল। তনয়া কেমন যেন সব ঘোলাটে লাগছে। তাহলে মা, আয়াত এমন মেসেজ কেন দিল? মনে হয় তোর সাথে মজা করছে। কিন্তু ফোনটা অফ কেন? আচ্ছা, চিন্তা করিস না, আমি দেখছি। আয়াতের মা অনুকে। অনু আয়াতের ছোট বোন, সাথে তনয়ের খুব ভালো বান্ধবী। বলল আয়াতকে ফোন দিত। অনু ফোনের পর ফোন দিতেছে, কিন্তু ফোন বন্ধ। পরিচিত বন্ধু বান্ধব অফিসে ফোন করলো, কিন্তু কোথাও আয়াত নাই। এবার ঘরের সবার টেনশন হচ্ছে। তনয়ের রাতে আয়াতের বাড়িতেই থাকলো, কিন্তু ওর মাকে বাড়ি পাঠিয়ে দিল। সারা রাত তনয়া আয়াতের রুমে ওর আর আয়াতের লাগানো ছবির দিকে তাকিয়ে কান্না করলো। মনে হাজারো প্রশ্ন, কিন্তু শত প্রশ্নের একটাই উত্তর আসতেছে যে আয়াত আমাকে ধোকা দিতে পারে না। কিন্তু মেসেজে লেখা প্রত্যেকটা কথা মাথার মধ্যে পোকার মতো কিলবিল করছে। না, তনয়া আর নিতে পারছি না। মনে হয় মাথাটা ছিঁড়ে যাবে। এদিকে পেটের ভেতর ছোট্ট একটা ভ্রূণ, যা হয়তো এখনো আকৃতি ধারণ করেনি, কিন্তু তার জীবন আছে, তার চলাচল, তার অস্তিত্ব তনয়া প্রতি মুহূর্তে নিজের ভেতর অনুভব করছে। তার সাথে অনুভব করছে আয়াতের অস্তিত্বকেও। কারণ ভেতরে যে আছে সে তো আয়াতেরই অংশ। সেদিন রাতে বাড়ি কেউ ঘুমায় নাই। খুব সকালে উঠে সোজা পুলিশ স্টেশনে গেল। অফিসার বললেন 24 ঘন্টা আগে আমরা রিপোর্ট নেই না। তারপর কিছু প্রশ্ন করলো। তারপর তনয়কে দেওয়া মেসেজটার কথা জানানোর পর, তাহলে আর কি, আপনার ছেলে পালিয়েছে, তাই ফোন অফ রেখেছে। ছোট বাচ্চা না তো, দেখুন আবার কার সাথে প্রেমলীলা শুরু করেছে। আয়াতের বাবা অনেকটা রাগ করে বলল, জাস্ট শাট আপ অফিসার, রিপোর্ট নিতে বলেছি, রিপোর্ট নিন, বাজে কথা বলবেন না। অফিসার চোখ রাঙিয়ে বলল, রিপোর্ট নিয়ে নিচ্ছি, কিন্তু 24 ঘন্টা না গেলে কোনো তদন্ত শুরু করব না। থানায় রিপোর্ট করিয়ে তনয়কে বাড়ি পৌঁছে দিয়ে তারা বাড়ি গেলেন। তনয়া বাড়ি গিয়ে খুব ভেঙে পড়ল। মনে হচ্ছে কোনো গোলকধাঁধায় পড়ে গেছে। কোনটা মিথ্যা, কোনটা সত্যি, তার মধ্যে কেন যেন পার্থক্য করতে পারছে না। যদি আয়তের মেসেজটা সত্যি হয়, তাহলে বাড়িতে কেন বলল? আর বাড়িতে বললে মেসেজটা কেন পাঠালো? খুব কান্না করছে তনয়া। চোখের সামনে যেন আয়াতের সাথে কাটানো স্মৃতিগুলোই ভাসছে। আয়াতের সাথে প্রথম দেখা হয়েছিল কলেজের একটা অনুষ্ঠানে। অনুর সাথে আয়াত কলেজে এসেছিল। অনু আয়াতের সাথে তনয়ার পরিচয় করিয়ে দেয়। তনয়া, এ হচ্ছে আমার ভাই আয়াত। হাই। হ্যালো। বিউটিফুল। হোয়াট? আই মিন নাইস টু মিট ইউ। ধন্যবাদ। তনয়া, তুই একটু ভাইয়ের সাথে থাক, আমি 10 মিনিটের মধ্যেই আসছি। তনয়া কিছু বলতে যাবে, তার আগেই অনু চলে গেল। কিছুক্ষণ দুজনেই চুপ। নীরবতা ভেঙে আয়াত বলল, তো কোন ইয়ারই পড়েন? কোন বিষয়ে? 3rd ইয়ার ফাইনাল, হিসাব বিজ্ঞান বিভাগ। আপনি? গুড। পড়াশোনা শেষ করে কিছুদিন হলো বাবার ব্যবসা দেখাশোনা করছি। গুড। আইসক্রিম খাবেন? না না, ঠিক আছে। দেখুন, মিথ্যা বলবেন না। মেয়েরা আইসক্রিম কখনো না বলে না। মুচকি এসে, ওকে। দুজন আইসক্রিম খাচ্ছে। এর মধ্যে অনু এসে দুজনের সাথে গল্প জড়িয়ে দিল। অনুষ্ঠানে থাকাকালীন পুরোটা সময় আয়াত বারবার শুধু তনয়ের দিকেই তাকিয়েছিল। তনয়ের চোখে চোখ পড়লেই আবার চোখ নামিয়ে নিত। রাতে আয়াত অনু রুমে গিয়ে বলল, বোন, আইসক্রিম খাবি? অনু ভ্রুকুচকে বলল, মাখন লাগান লাগবে না। কি চাই বল? তনয়ের কি কোনো বয়ফ্রেন্ড আছে? না। প্রচণ্ড ভালো মেয়ে তনয়া। দেখতে যেমন সুন্দর, মনটা তার থেকে বেশি সুন্দর। প্রেম নাটক ঝামেলায় জড়ানোর ইচ্ছা ওর নাই। বাবা মায়ের একমাত্র সন্তান। ওর বাবা মা যেখানে বলবে সেখানেই বিয়ে করবে। আর যদি ফোন নাম্বার বা ফেসবুক আইডি চাস, তাহলে কালকে শপিংয়ে নিয়ে যেতে হবে। একশ্বাসে কথাগুলো বলে দম ফেলে অনু। তুই কিভাবে বুঝলি? আমি তোর মতো গাধা না। কলেজে থাকাকালীন সারাটা সময় তুই শুধু তনয়ের দিকেই উল্লুকের মতো তাকিয়েছিলি। তোর লজ্জা লাগে না? কিসের জন্য? তোর ছোট বোনের বান্ধবী, সেও তো ছোট বোনের মতোই। তার দিকে নজর দেওয়া পাপ। আয়াত অনুকে ধমক দিয়ে বলল, চুপ কর। ও আমার কোন জন্মের বোন রে? আর খবরদার, তনয়কে নিষেধ করে দিবি ও যেন আমাকে কখনো ভাইয়া বলে না ডাকে। আজ যখন ভাইয়া বলে ডেকেছে, মনে হয়েছে যেন কলিজায় গিয়ে তীর মারছে। এখন নাম্বারটা দে বোন, বা ফেসবুক আইডি। আর আমার শপিং। ওকে, ডান। তারপর অনুর কাছ থেকে ফোন নাম্বার তো নেয়, কিন্তু কল দেওয়ার সাহস আয়াতের হয় না। প্রায় তনয়দের কলেজের সামনে যেত। একদিন সময় সুযোগ বোধে তনয়কে প্রপোজ করলো, কিন্তু তনয় বলেছিল, আপনি যে আমাকে সত্যি ভালোবাসেন তার কি প্রমাণ আছে? পরের দিন বিকেলে আয়াত তার পুরো পরিবারকে নিয়ে তনয়দের বাসায় যায় বিয়ের প্রস্তাব নিয়ে। তনয়ের বাবা বলে, কয়েক মাস পর তনয়ের ফাইনাল পরীক্ষা। বিয়েটা যদি পরীক্ষার পর হতো তাহলে ভালো হতো। তারাও রাজি হয়ে যায়। ওদের বিয়ে তো ঠিক হয়ে যায়। কিন্তু তনয়া আয়াতের সাথে ঠিকভাবে কথা বলে না, সবসময় অ্যাভয়েড করে। আয়াতের এগুলোতে খুব কষ্ট লাগে, কিন্তু কিছু বলে না। কিন্তু এভাবে থাকতেও পারে না, তাই অনুকে দিয়ে তনয়কে নিজের বাসায় আনলো।
সেদিন আয়াতের বাবা মা বাড়ি ছিল না, আর অনু দুজনের কথা ভেবে বাইরে চলে যায়। আয়াত এসে তনয়ের পাশে বসে, আর তনয়া আর একটু দূরে সরে যায়। তনয়া, তুমি কি এই বিয়েতে খুশি না? আমি কি সেটা বলেছি? তাহলে তুমি আমাকে এভাবে অ্যাভয়েড কেন করছো? তনয় নিশ্চুপ। কি হলো, চুপ করে আছো যে? প্লিজ কিছু বলো। আমি বাড়ি যাব। ঠিক আছে, তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। তনয়া উঠে যেতে চাইলে আয়াত তনয়ের হাতটা ধরে টান দিয়ে নিজের একদম কাছে নিয়ে আসতেই তনয় বলল, কি হচ্ছে, ছাড়ুন। এই মেয়ে, আমি কি তোমার সাথে কোনো খারাপ কিছু করেছি? নাকি তোমাকে খারাপ কোনো প্রস্তাব দিয়েছি? তোমাকে সারা জীবন ভালোবাসতে চেয়েছি, এটা আমার অন্যায়? আয়াত ছাড়ুন, আমার হাতে লাগছে। আয়াত তনয়কে ছেড়ে দিয়ে সরি বলে নিজের রুমে চলে গেল। তনয় বাড়ি যাবার জন্য বাইরে নামতে দেখলো ওর মোবাইলটা ভেতরে ফেলে এসেছে, তাই আবার ভেতরে গেল। হঠাৎ আয়াতের রুম থেকে কাঁচ ভাঙার শব্দ এলো। তনয়ের ধিমি পায়ে আয়াতের রুমের সামনে গিয়ে আস্তে করে দরজাটা খুলে দেখে আয়াতের হাত থেকে রক্ত ঝরছে, আর নিচে কিছু কাচের গ্লাসের ভাঙা টুকরো। আর আয়াত ওর টেবিলে রাখা তনয়ের ছবির দিকে তাকিয়ে বাচ্চাদের মতো কাছে। তনয় জানে খুব বেশি কষ্ট না পেলে ছেলেরা কাঁদে না। তনয় আয়াতের রুমে ঢুকে আয়াতের হাতটা ধরে ভালোভাবে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। আয়াত শুধু তনয়ের দিকে তাকিয়ে আছে। তনয়া কিছুটা শক্ত গলায় বলল, রাগটা কার ওপর দেখালেন? নিজের ওপর? কেন? এই হাতটা তোমাকে কষ্ট দিয়েছে, তাই? আপনি জানেন আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। কথাটা শুনে আয়াতের খুব কষ্ট হচ্ছিল। তারপরও জিজ্ঞেস করলো, কাকে? জানেন, এতদিন জানতাম সে আমাকে খুব ভালোবাসে, তাই তার ভালোবাসার সত্যতা যাচাই করতে এতদিন তাকে খুব অ্যাভয়েড করেছি, খুব কষ্ট দিয়েছি। কিন্তু আজ জানলাম সে আমাকে একটুও ভালোবাসে না। মানে, যদি সে আমাকে ভালোবাসতো তাহলে নিজের হাত কেটে এভাবে আমাকে কষ্ট দিতে পারতো না। আয়াত কিছু বলছে না, শুধু তনয়ের দিকে তাকিয়ে আছে। তনয়া আয়াতের কাটা হাতটায় আলতো করে একটা চুমু দেয়। তারপর বলল, পাগল, আমার চোখ দেখে বোঝো না তোমাকে কতটা ভালোবাসি? আয়াত নিজের বাহু ডরে তনয়কে নিয়ে বলল, খুব ভালোবাসি তোমায়। হঠাৎ তনয়ের ফোনটা বেজে ওঠায় তনয় ভাবনায় ছেদ পড়ে। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই বুকটা কেঁপে ওঠে তনয়ার, কারণ ফোনটা আয়াত করেছে। তনয়া তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো আয়াত। হ্যাঁ বলো তনয়া, তুমি কোথায় আয়াত? বাড়ির সবাই তোমাকে নিয়ে কতটা টেনশনে আছে। প্লিজ আয়াত, চলে আসো। তুমি কি কিছু বোঝো না নাকি? আমি তোমার জন্য বাড়ি আসছি না। আমি অন্য একজনকে ভালোবাসি, আর তাকে নিয়েই থাকতে চাই। আয়াত, একদম মিথ্যা বলবা না। আজব, তোমার সাথে আমি মিথ্যে কেন বলবো? আজব, কারণ আমি আমার আয়াতকে চিনি। তাহলে তুমি ভুল চিনেছ। আমি বাবা মাকে বলে দিয়েছি যে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, আর আমি শহর ছেড়ে চলে যাচ্ছি। কবে ফিরবো তা জানি না। রাখছি। আয়াত শোনো। শোনো তনয়া, নিজের খেয়াল রেখো, ভালো থেকো। এ বলে আয়াত ফোনটা কেটে দিল। এক দৃষ্টিতে তনয়া ফোনটার দিকে তাকিয়ে রইল। ওর কানে শুধু একটা কথাই বাজছে, ভালো থেকো। নিজের কষ্টটা আটকাতে না পেরে জোরে একটা চিৎকার দিল। তনয়ের চিৎকার শুনে ওর বাবা মা তাড়াতাড়ি ওর কাছে এলো। ওর মা তনয়কে ধরে বলল, কি হয়েছে মা, কাঁদছিস কেন? বল মা। মা, আমার সব শেষ হয়ে গেছে। ও আমায় ভালো থাকতে বলেছে। কিভাবে ভালো থাকবো মিমা, কিভাবে? আর ওর কথা বলছি না তনয়া, শুধু মাকে জড়িয়ে ধরে কান্না করছে। আর ওর বাবা মাও কান্না করছে। কোনো বাবা মাই নিজের মেয়ের এমন অবস্থা দেখতে পারবে না। সারাটা দিন সারা রাত তনয়া নিজের রুমে বসে কান্না করলো। শত চেষ্টা করেও নিজেকে সামলাতে পারছে না। মনের মাঝে কষ্টটা এমনভাবে আটকে গেছে যে কিছু ভাবার মতো ভারসাম্য হারিয়ে ফেলেছে। পরের দিন সকালবেলা আয়াতের বাবা মা এলো। তনয়ের মা তাদেরকে অনেক কথা শোনালেন। তনয়ের বাবা তনয়ের মাকে চুপ করতে বললেন, আর বললেন এতে তাদের কোনো দোষ নেই। তারা তো আয়াতকে এসব করতে বলেনি। তনয়ের মা কিছুটা হতাশ হয়ে বললেন, সেটা আমি বুঝি, কিন্তু আমাদের মেয়ের জীবনটা তো নষ্ট হয়ে গেল। তনয়ের এখন কি হবে? আয়াতের বাবা তাকে ভরসা দিয়ে বলল, দেখুন, সেই বিষয়ে আমরা কথা বলতে এসেছি। অনু, তুই তনয়কে ডেকে আনতো। অনু তনয়ের রুমে গিয়ে দেখে তনয়ের নিচে বসে বসে কান্না করছে। সারা ঘরময় শুধু আয়াতের ছবি ছড়ানো। অনু তনয়ের সামনে হাত জোড় করে বলল, আমাকে মাফ করে দে তনয়া। কেন? তুই কি করেছিস? আমি যদি ভাইয়াকে কলেজে নিয়ে না যেতাম, তবে তোদের কাহিনী এতদূর পর্যন্ত গড়াতো না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আয়াত ভাইয়া, আমার আয়াত ভাইয়া কোনো মেয়ের সাথে এমন করেছে। যে ভাইয়া সবসময় মেয়েদের সম্মান করত, সে এমনটা করবে তা যেন ভাবতেই কষ্ট হচ্ছে। না রে, তোরা ভুল বুঝছিস আয়াতকে। আমার মন এখন এটা মানতে নারাজ যে আয়াত আমাকে ধোকা দিয়েছে। তনয়া বিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ভালো না তনয়া। এই বিশ্বাসে তো সংসার চলে। ভাইয়াকে বাবা বলেছে ও যেন বাড়ির চারপাশেও না আসে। ওর মতো ছেলে তার লাগবে না। আমি জানি আয়াত আসবে। পাগলামি করিস না তনয়া, একটু স্বাভাবিক হবার চেষ্টা কর। পাগলি না অনু, বিশ্বাস আর ভরসা। জানিস তোর ভাইয়া কাল আমাকে শেষ কি কথা বলেছে? কি? নিজের খেয়াল রেখো।
ভালো থেকো সেটা হয়তো এমনিতেই বলেছে। জানিস, আমাদের বিয়ের বয়স 6 মাস, কিন্তু রিলেশনের বয়স 8 মাস। এই 8 মাসে যখনই আমরা কথা বলতাম, দেখা করতাম, তখনই আয়াত আমাকে বলতো, নিজের খেয়াল রেখো, আই লাভ ইউ। কিন্তু ভালো থেকো কথাটি কখনোই বলেনি। তাতে কি বোঝায় জানিস? তোর ভাইয়াকে আমি একবার বলেছিলাম ভালো থেকো, তখন ও আমার উপর রাগ করেছিল। যখন আমি রাগের কারণ জানতে চাইলাম, তখন বলল, যখন কেউ কারো থেকে অনেক দূরে যায়, কিন্তু সে সবসময় তার মনের মধ্যে গেঁথে থাকে, তখন বলে ভালো থেকো। আর আমি তোমার কাছ থেকে কখনো দূরে যাব না। আর যদি কোনো কারণে যাওয়া লাগে, তখন তোমায় বলবো ভালো থেকো। কারণ তখন তুমি আমার থেকে দূরে থাকবে, কিন্তু মন থেকে দূরে নয়। তার মানে আয়াতের কোনো বিপদ, নয়তো কোনো বিশেষ কারণে ও আমাদের কাছে আসতে পারছে না। সবটা তোর মনের ভুল ধারণা। ভাইয়ার জন্য তুই পাগল হয়ে গিয়েছিস। সে তো কবে থেকে। বাদ দে তো এসব কথা। বাইরে সবাই তোকে ডাকছে। চল। হুম। তনয় ঠিকভাবে দাঁড়াতে পারছে না। দাঁড়াতে গিয়ে আবার ধপ করে বসে পড়ল। কি করে দাঁড়াবে? কাল থেকে ওকে যে কেউ কিছু খাওয়াতে পারেনি। তনয়ের এই অবস্থা দেখে অনু কান্না করে দিল। অনু তাড়াতাড়ি রান্নাঘর থেকে তনয়ের জন্য কিছু খাবার আর জুস নিয়ে আসলো। এগুলো আগে খেয়ে নে, তারপর উঠবি। না রে, ইচ্ছে করছি না। চুপ, একদম চুপ। তনয়, তুই ভুলে যাচ্ছিস তুই একা না। নিজের খেয়াল না রাখলেও তোর ভিতরে ছোট্ট প্রাণটা বেড়ে উঠছে। তার খেয়াল রাখতে যে তোকে হবে। তুই না বলে আয়াত ভাইয়া ফিরে আসবে। সে যদি এসে তোর এই অবস্থা দেখে, তাহলে তাকে তুই কি বলবি? অনুর কথা শুনে তনয় সামান্য কিছু খাবার খেলো। তারপর অনুর সাথে সামনে রুমে গেল। সেখানে ওর আর আয়াতের বাবা মা গম্ভীর হয়ে বসে আছে। তনয়নাকে দেখে আয়াতের মা তার নিজের পাশে বসালো। তারপর বলল, দেখ মা, তোর সাথে যে অন্যায় হয়েছে, কিন্তু চাইলেও আমরা তার সমাধান খুঁজে বের করতে পারবো না। এখন তুমি কি চাও বলো? আয়াতের বাবা বলল, হ্যাঁ মা, আয়াত যাই বলুক, তুমি আমাদের ঘরের লক্ষ্মী, আমাদের পুত্রবধূ। তুমি চাইলে এখন থেকে আমাদের বাসায় থাকতে পারো। তনয়ের মা কিছুটা রেগে গিয়ে বলেন, তার দরকার নাই। তনয়ের প্রেগনেন্সির মাত্র 6 সপ্তাহ চলছে। আমি ওর অ্যাবর্শন করাবো। অ্যাবর্শন কথাটা শুনে তনয় চমকে উঠল। মনে হলো ওর কলিজা কেউ টান দিয়েছে। সাথে সাথে বলল, না, আমি আমার বাচ্চাকে মারতে পারবো না। কিন্তু তনু, এ বাচ্চার কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু তোর আছে, যে এখনো পৃথিবীতে আসে নাই। তার জন্য নিজের উজ্জ্বল ভবিষ্যৎটাকে এভাবে জলাঞ্জলি দিবি? মা, এটা সত্যি যে ও পৃথিবীতে এখনো আসে নাই, কিন্তু তোর প্রাণ আছে। ওর অস্তিত্ব আমি অনুভব করতে পারি। ওর তো পাপ নয় মা। কিন্তু লোকে তোর বাচ্চাকে অবৈধ বলবে, জারজ বলবে, তখন তুই তাদের কি বলবি? থাক মা, সমাজের লোকের কথা এখন না হয় থাক। সমাজ যাই বলুক, আমার বাচ্চাটি তো অবৈধ নয় তা আমি জানি। আর তোমাদের এখানে থাকলে, তোমাদের যদি সমস্যা হয় তাহলে বলো, আমি আয়াতের বাবার সাথে চলে যাব। তিনি যদি না মেনে নেন, তাহলে আমি আমার নিজের বাচ্চার খেয়াল রাখতে পারবো। আমার কারো দরকার নেই। তনয়ের বাবা বলেন, কি বলছিস এসব? তোর কোথাও যেতে হবে না। আমি জানি আমার মেয়ে কোনো অন্যায় করেনি। তোর সিদ্ধান্তে আমি কখনো বাধা দেব না। আয়াতের বাবা বলেন, এখানে থাকলে সবাই আরো বেশি বাজে কথা বলবে। তার থেকে বরং আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে যাই। সবাইকে বলবো যে আয়াতের স্ত্রী। আর আয়াত কয়েক বছরের জন্য বিদেশ গেছে। তনয়ের বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তনয়ের যা ইচ্ছা। আমি সবসময় আমার মেয়ের ইচ্ছেকে সম্মান করি। আজ তনয়ের বিদায়। এমন মেয়ে বিদায় কেউ হয়তো জীবনই দেখেনি। মেয়ে বিদায়ে বর নেই, কনে বধূ সাজে নেই। সবার চোখে শুধু কান্না, হতাশা, আর সামনের দিনে কি হবে তা নিয়ে ভয়। তনয়া আয়াতদের বাড়ি চলে আসলো। আয়াতের রুমে গিয়ে চারিদিকটায় তাকিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়লো। কি সুন্দর করে সাজিয়েছে আয়াত রুমটাকে। বাচ্চাদের খেলনা ভর্তি রুমটায়। খেলনাগুলোতে হাত বুলিয়ে দেখছে তনয়া। আয়াতের রুমে টেবিলের উপর রাখা আয়াত আর তনয়ের ছবি। তনয়ের ছবিটা হাতে নিয়ে দেখলো, ছবিটা ওদের বিয়ের। মনে পড়ে যাচ্ছে তনয়ের নিজের বিয়ের কথাগুলো। কোনো সাজগোজ নাই। তনয়ের গরনে বেগুনি রং, একটা 3 পিস, আর আয়া ছিল অফিসের ড্রেসে। একটা ঘড়ির মধ্যে হয়েছিল বিয়েটা। কত সুন্দর ছিল দিনগুলো। স্মৃতিগুলো যেন চোখের সামনেই ভাসে। ওদের সম্পর্ক তখন 2 মাসের মতো। কলেজের কিছু বাজে ছেলে তনয়কে খুব বিরক্ত করত। আয়াতকে বলা মাত্রই আয়াত তনয়ের সাথে কলেজে গিয়ে ছেলেগুলোকে বলল, কি ছোট ভাই, ওকে বিরক্ত কেন করছেন? একটা বাজে ছেলে বলল, তাতে তোর কি রে? তোর কি বোন লাগে? না বউ লাগে? কিছুদিন পর বউ হবে। তাহলে কিছুদিন পরে এখানে আসিস। যখন তোর বউ হবে তখনই অধিকার খাটাতে আসিস। তার আগে মালটা আমাদের। কথাটা শুনে আয়াতের মাথায় রক্ত উঠে গেল। ওদের দিকে তাকিয়ে বলল, আধা ঘন্টা পর আসছি। তারপর আয়াত তনয়ের হাত ধরে বলল, চলো। কোথায় যাচ্ছি আমরা? চলো তো, তারপর বলছি। পথে অনু আর আয়াতের বন্ধুকে ফোন করে কাজী অফিসে আসতে বলল। কিছুক্ষণের মধ্যে বিয়ে হয়ে গেল। তনয় যেন এখনো ঘরের মধ্যে আছে। মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছে। তারপর আয়াত তনয়কে নিয়ে আবার কলেজে গেল। সেখানে গিয়ে বলল, ছোট ভাই, কাজী অফিস থেকে বিয়ে করে সোজা এখানে এলাম।
এখন বলেন, কেউ যদি আপনার বউকে বাজে কথা বলে তখন তাকে কি করবেন? আমিও ঠিক তাই করব। আয়াত সাথে নিজের কয়েকটা বন্ধু নিয়ে এসেছিল। সবগুলোকে ইচ্ছামতো ধোলাই দিয়ে সোজা পুলিশে দিল। ছেলেগুলো অনেক বাজে ছিল। আর বলল, বস, দেখতে চকলেট বয় হলেও অ্যাকশনের রিয়াকশন কি করে দিতে হয় তা খুব ভালো করেই জানি। তনয়ের ঘোর যেন এখনোই কাটেনি। আয়াত তনয়ের হাত ধরে বলল, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। গাড়িতে যাবার সময় তনয় বলল, সামান্য বিষয়টার জন্য আমাকে বিয়ে করার কি দরকার ছিল? এটা সামান্য বিষয়। আজকের পর থেকে কেউ তোমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আর দোষটা ওদের না, তোমার। মানে, তুমি দেখতে এত সুন্দর যে কেউই তোমার জন্য পাগল হবে, যেমন আমি হয়েছি। আর এখন থেকে তোমাকে হারানোর ভয়টা আমার আর থাকবে না, পাজি ছেলে। অতপর বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। তনয় বলল, আচ্ছা আয়াত, হ্যাঁ, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমাদের তো বিয়ে হয়ে গেছে, তার মানে আমরা এখন হাজবেন্ড ওয়াইফ। হ্যাঁ, তো তুমি আবার আমার সাথে সেরকম কিছু করবে না তো? আয়াত দুষ্ট হাসি দিয়ে বলল, সেরকম কিছু মানে? না মানে, বিয়ের পর স্বামী স্ত্রী মাঝে যা হয় আর কি। আয়াত বেশ দুষ্টুমি করে বলল, কেন, ইচ্ছা আছে নাকি? তনয় রাগ করে আয়াতের দিকে তাকিয়ে বলল, ঠ্যাং ভেঙে দেব। আয়াত জোরে হেসে বলল, ম্যাডাম, আপনাকে আমি সারা জীবন নিজের করে রাখতে চাই। তাই যতদিন না পর্যন্ত পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়, ততদিন পর্যন্ত এরকম ওরকম সেরকম করার কিছু ইচ্ছে নেই। ভরসা রাখতে পারেন। তার 2 মাস পর তনয়ার পরীক্ষা শেষ হলো। কিন্তু হঠাৎ করে আয়াতের দাদি মারা যায়, যার কারণে বিয়েটাকে আরো কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়। আর তনয়া, তনয়া, কেউ তনয়াকে ধাক্কা দিল। ঘোর কাটল তনয়ার। কে কে? অনু তনয়ার দিকে তাকিয়ে বলল, কতক্ষণ ধরে ডাকছি, কি ভাবছিস? অনুর চোখ যায় তনয়ার হাতের ছবিটার দিকে। অনু বুঝে গেল তনয়া ঠিক ভাবতেছিল। তনয়া সর্বনাশ হয়ে গেছে, বাইরে চল তাড়াতাড়ি। তনয়া কিছুটা বিচলিত হয়ে বলল, কি সর্বনাশ হয়েছে অনু? অনু তাড়াহুড়ো করেই বলল, বাইরে পাড়া প্রতিবেশীরা সবাই সে নানা রকম কথা বলছে, বুঝতে পারছি না তারা এ খবর কোথা থেকে পেল। তনয়ার রহস্যময় হাসিতে বলল, এই তোর সর্বনাশ হয়েছে? এখন কয়েকদিন এসব শুনতে হবে। এমন পরিস্থিতি সামলাতে হবে। হতে পারে পরিস্থিতি এর থেকেও বাজে হতে পারে। তার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে অনু। জানিস অনু, ভালো কথা ভালো কাজ লোকসমাজে ছড়াতে সময় লাগে খুব, কিন্তু কারো দোষত্রুটি বা এ ধরনের নেগেটিভ কথা বাতাসের আগে ছড়ায়। চল দেখি এরা আবার কি বলে। অনু আর তনয়া সামনের রুমে গিয়ে দেখে কয়েকজন মহিলা সেখানে আছে। আর তাদের মুখ থেকে কথা নামক 20 বাক্য শোনা যাচ্ছে। কথাগুলো কিছুটা এমন, ছি ছি ভাবি, আপনাদের কাছ থেকে এমনটা আশা করিনি। আরেকজন বলল, ঠিক বলেছেন ভাবি, বিয়ে হয়নি অথচ মা হচ্ছে। আর এমন মেয়েকে আবার ছেলের বউ হিসেবে ঘরে তোলা তো দূরের কথা, এমন মেয়ে মুখ দর্শন করা উচিত নয়। আয়াতের মা কিছুটা কড়াগড়াই বললেন, প্রথমত ভুলটা তনয়ের না, আমার ছেলের। আর দ্বিতীয়ত, ওদের বিয়ে অনেক আগে হয়েছে, তার প্রমাণও আছে। আর প্রমাণ না থাকলেও আমরা তনয়কে মেনে নিতাম। আমরা তনয়কে বিশ্বাস করি। আর অন্যায়টা যেহেতু আমাদের ছেলেই করেছে, তো সে অন্যায়ের সমাধান করা বাবা মা হিসেবে আমাদের প্রধান কর্তব্য। আর ভাবি, আপনি কোন মুখে বলছেন এমন? মেয়ের মুখ দেখাও পাপ। আরে, আপনার ছেলে তো গত বছর এর থেকেও খারাপ কাণ্ড করলো, আর আপনারা মেয়েটাকে মেনে পর্যন্ত নেননি। তো ছেলে মানুষ একটু আধটু দোষ করতে পারে। আয়াতের মা কিছুটা বিকৃত ভঙ্গিতে বললেন, আপনারই ছেলে দোষ করলে সেটা দোষ না, কিন্তু মেয়েটা কিছু করেই সব দোষ তার ঘাড়ে। এসব নিজ মানসিকতা বদলান। আর আপনারা সবাই শুনুন, এটা আমাদের পারিবারিক বিষয়। আপনাদের নাক গলালেও চলবে। তাহলে পরিবার সমাজের বাইরে গিয়ে বসান। এই মেয়েটি কোন পরিচয় আপনাদের বাড়ি থাকবে? এবার আয়াতের বাবা বললেন, তনয়া আয়াতের স্ত্রী হিসেবে এখানে থাকবে। আর তাতে যদি আপনাদের সমস্যা হয়, তাহলে তনয়া আমাদের মেন পরিচয় থাকবে। আজ থেকে আমার 2 মেয়ে তনয়ার অনু। আপনাদের আর কিছু বলার আছে? কিন্তু আয়াতের বাবা কিছুটা শান্ত গলায় বললেন, দেখুন, তনয়ের সাথে যেটা হয়েছে সেটা যদি আপনাদের কারো মেয়ের সাথে হতো, তাহলে কি আপনারা এমনটা বলতেন? হ্যাঁ, তনয় আর আয়াত ভুল করেছে, কিন্তু পাপ না। আমি আয়াতের বাবা। আর আমি যদি তনয়কে মেনে নিতে পারি, তাহলে আপনাদের সমস্যা কোথায়? তারপর আর কেউ কিছু বলল না। সবাই চুপচাপ চলে গেল। প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু আয়াতের কোনো খবর নেই। ফোনও দেয় নাই। আয়াতের বাবা মা, অনু সবাই তনয়ের খুব খেয়াল রাখছে। আয়াতের বাবা তনয়কে কড়া করে বলে দিয়েছে লেখাপড়া যেন ঠিকভাবে করে। তনয়া ভাবে এরকম একটা পরিবার পেলে যে কেউই খুব ভাগ্যবতী হবে। কিন্তু আয়াত, মনের ভেতর হাজারো প্রশ্ন এসে ভিড় করছে। আয়নার দিকে তাকিয়ে নিজের পেটে হাত দেয় তনয়া। ছোট্ট একটা ভ্রূণ কিভাবে দিনে দিনে বড় হচ্ছে ওর মাঝে। পেটে হাত দিয়ে নিজের অজান্তে তনয়ের মুখ থেকে বেরিয়ে গেল, মিস ইউ আয়াত, আজ বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। তনয়া জানালার সামনে দাঁড়িয়ে আছে। বাতাসের ঝাপটায় বৃষ্টির কণাগুলো ওর গাল ছুঁয়ে যাচ্ছে। তনয় ভাবছে, এরকমই এক রাতে আয়াত আমার কাছে এসেছিল,
অনেকটা কাছে, এত কাছে যে ওর শ্বাস প্রশ্বাসের ধ্বনি শুনতে পাচ্ছিলাম, মিশে গিয়েছিল আমার নিঃশ্বাসের। ওদের বিয়ের বয়স তখন 4 মাস বোধ হয়। সেদিন তনয়ের বাবা মা ওর নানুকে দেখতে শহরের বাইরে গিয়েছিল। কথা ছিল সন্ধ্যার মধ্যে আবার বাড়ি ফিরে আসবে। তাই তনয়া সালেহা তাকেও বাসায় থাকতে বলল না। সালেহা সন্ধ্যার আগেই চলে যায়। তনয়া ভাবছে ওর বাবা মা সন্ধ্যার পরই হয়তো চলে আসবে। রাত 8টার দিকে তনয়ের বাবা ফোন করে বলল, ঝড়ের কারণে শহরে ঢোকার রাস্তা বন্ধ, কালকের আগে বাড়ি যেতে পারবে না। তনয় যেন পাশের বাসার আন্টিকে ঘরে এনে রাখে। কিন্তু তনয় জানে তাদের বাসার সবাই বিকেলে কোথাও যেন গেছে। কিন্তু ওর বাবার যাতে চিন্তা না করে, তাই বলল ঠিক আছে, টেনশন করো না। এদিকে ঝড়ের মাত্রা বাড়ছে। তনয়ের ঝড় প্রচণ্ড ভয় পায়। কিছু না বুঝে অনুকে ফোন দিল। হ্যালো অনু, তুই কোথায়? আর বলিস না, কাজিনের বাসায় আসছিলাম। কিন্তু যে ঝড়, তাতে কালকের আগে যেতে পারবো বলে মনে হয় না। কেন, কিছু বলবি? না, এমনিতেই, রাখি। এদিকে ভয়ে তনয়ের দম বন্ধ হয়ে আসতেছিল। তাই কিছু বুঝতে না পেরে আয়াতকে ফোন দিল। হ্যালো আয়াত, তুমি কোথায়? অফিস থেকে বাড়ি যাচ্ছি। কিন্তু তনয়া, তুমি ঠিক আছে তো? এভাবে কথা বলছো কেন? আয়াত, আমি ঘরে একা, বাইরে খুব ঝড় হচ্ছে, আমার ভীষণ ভয় করছে। কেন, আঙ্কেল আন্টি আসেনি এখনো? বন্যার কারণে রাস্তা বন্ধ, কালকের আগে রাস্তা ক্লিয়ার হবে না। আয়াত প্লিজ, তুমি একটু আসবে? তুমি ভয় পেও না, আমি আসছি। তনয়া ফোনটা রেখে চুপচাপ বসে রইল। ঝড়ের কারণে বিদ্যুৎও নেই। পুরো ঘর অন্ধকার, শুধু একটা চার্জার জ্বালিয়ে নিজের রুমে বসে আছে। কিছুক্ষণ পর দরজায় কেউ নক করলো। ভয়ে তনয়ের বুক ধুকপুক করছে। ভয়ে ভয়ে দরজার সামনে গিয়ে বলল, কে? আয়াত উত্তর দিল, তনয়া, আমি। আয়াতের কথা শুনে তনয়ের যেন দেহে প্রাণ এলো। তাড়াতাড়ি দরজাটা খুলে আয়াতকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। আয়াত তনয়ের মাথায় হাত দিয়ে বলল, এই বোকামি, কাঁদছো কেন? দেখো আমি এসে গেছি, এখন আর কোনো ভয় নাই, চুপ করো। আর এখন ভেতরে চলো। চলো। তনয়া ভেতরে গিয়ে দেখে আয়াত পুরো কাকভেজা হয়ে গেছে। তা দেখে তনয়া বলল, এ কি অবস্থা তোমার? দাঁড়াও, আমি টাওয়াল নিয়ে আসছি। তনয়া আয়াতকে টাওয়াল দিয়ে বলল, নাও, তাড়াতাড়ি গা মুছিয়ে কাপড় পাল্টে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। আয়াত তনয়ের দিকে তাকিয়ে কিছুটা ভেংচানো করে বলল, ম্যাডাম, আমি তো জানতাম না যে আজকে আপনাদের বাসায় আসব, তাই এক্সট্রা কাপড় নিয়ে আসিনি। দাঁড়াও, ব্যবস্থা করছি। তনয়া ওর বাবার একটা ড্রেস আয়াতকে দিয়ে বলল, আপাতত এটা দিয়ে ম্যানেজ করে নাও। আয়াত ড্রেসটা নিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে তনয়া বলল, কি হলো, দাঁড়িয়ে আছো যে, চেঞ্জ করে নাও। তুমি তাকিয়ে থাকলে কিভাবে করি, নাকি দেখার ইচ্ছে আছে? তনয়া লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে রান্নাঘরের দিকে চলে গেল। আয়াত ড্রেসটা পরে বলল, তনয়া, শ্বশুর আব্বাকে ডায়েটিং করতে বলবা। কেন? পাঞ্জাবি তার মধ্যে দুটো আয়াত ফিট হতে পারবে। তনয়া রাগি চোখে আয়াতের দিকে তাকালো। ওকে সরি, কিন্তু ম্যাডাম, খুব খিদে পেয়েছে। এই তো খাবার রেডি, চলো খাবে। তারপর দুজন মিলে খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে লাগলো। এদিকে বাইরে ঝড়ের মাত্রা আরও বেড়েছে। খুব জোরে জোরে বজ্রপাত হচ্ছে। তনয়া একরকম শব্দ ভীষণ ভয় পায়। আয়াতকে সেটা বুঝতে দিচ্ছি না, কিন্তু চোখে মুখে সে ভয় স্পষ্ট ফুটে উঠছে। তনয় বলল, আয়াত, তুমি গেস্ট রুমে শুয়ে পড়ো, আর আমি আমার রুমেই আছি। কিছু লাগলে বলো। ঠিক আছে। কি আর করা, নিজের বিয়ে করা বউ কাছে থাকতেও বৃষ্টির দিনের রোমান্টিক মুহূর্তে কাছে পাবো না। কপাল খারাপ থাকলে কি আর করা। তনয়া কপট রাগ দেখিয়ে বলল, বেশি কথা না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। আয়াত রুমে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর মনে পড়ল যে ওর ফোনটা খাবার টেবিলে রেখে এসেছে। তাই উঠে খাবার রুমে যাওয়ার সময় তনয়ের রুমে চোখ যায়, দেখে এখনও চার্জার জ্বলছে। তনয়ের রুমে উকি দিয়ে দেখল তনয় বিছানায় গুটিসুটি মেরে বসে আছে। চোখ দুটো বন্ধ করে কানে হাত দিয়ে রেখেছে। বজ্রপাতের শব্দে কেঁপে কেঁপে উঠছে। তনয়ের এমন অবস্থা দেখে আয়াত নিজের হাসি চেপে রাখতে পারল না। তনয় চোখ খুলে বলল, তুমি এখানে কেন? আর হাসছো কেন? একটা কিউট বিউটিফুলকে দেখছি, যে কথায় কথায় মানুষকে বলে ঠ্যাং ভেঙে দেব, নাক ফাটিয়ে দেব, পিটাবো বলে। কিন্তু দেখো, সে কেমন সামান্য ঝড়কে ভয় পায়। মজা নিচ্ছ? আয়াত তনয়ের পাশে বসে বলল, তো কি করব? এর মধ্যে খুব জোরে একটা বাজ পড়ল। তনয়া ভয়ে চিৎকার দিয়ে আয়াতকে জড়িয়ে ধরল। আয়াতও যেন আজ তনয়কে নিজে থেকে দূর করতে পারছে না। খুব শক্ত করে জড়িয়ে ধরল তনয়কে। চম্বুকের দুই মেরু যেভাবে একে অপরকে আকর্ষণ করে, ঠিক তেমনই আজ ওরা একে অপরকে আকর্ষণ করছে। আয়াত তনয়ের কপালে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। তনয় কিছু বলতে চেয়েও যেন বলতে পারছে না। এর মধ্যে আয়াতের গরম নিঃশ্বাস তনয়ের দুটোকে দখল করে নেয়। দুজনেই বুঝতে পারছে না যা হচ্ছে তা ঠিক না, কিন্তু তবুও কেউ কাউকে আটকে রাখতে পারছে না। ভালোবাসার এক মোহিত আবেশে হারিয়ে যায় দুজন। সকালবেলা তনয় নিজেকে আয়াতের বুকে আবিষ্কার করলো। আয়াতের দিকে কতক্ষণ বেঘোর দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কিন্তু কাল রাতের কথা মনে পড়তেই তনয় শিউরে উঠল। তনয়ের খুব কান্না করছিল। আয়াতের নিজেরও খুব খারাপ লাগতেছিল।
আয়াতি তনয়কে বলেছিল পারিবারিকভাবে বিয়ের আগে এমন কিছু হবে না, ভরসা রাখতে বলেছিল ওর ওপর। আর আজ ওই কিনা তনয়ের ভরসাটা ভেঙে দিল। আয়াত তনয়কে সান্ত্বনা দিয়ে বলল, প্লিজ আমাকে মাফ করে দাও তনয়া। আমি জানি না কাল রাতে কেন আমি নিজেকে সামলাতে পারিনি। প্লিজ মাফ করে দাও। তনয়া কাছে আর ভাবছে, এতে তো আয়াতের একার দোষ নয়, আমিও তো ওকে বাধা দিতে পারতাম। কেন করলাম আমি এটা? আয়াত আবার বলল, প্লিজ তনয়া, কান্না করো না। আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। তনয়া আয়াতের হাত দুটো ধরে বলল, ভুল তোমার একার না আয়াত, আমারও তোমাকে বাধা দেওয়া উচিত ছিল। তোমার নিজেকে অপরাধী ভাবার কোনো কারণ নেই। কিন্তু আজ আমরা একে অপরকে কথা দিই, পারিবারিকভাবে বিয়ে না হওয়া পর্যন্ত আমরা এমন ভুল দ্বিতীয়বার আর করব না। হুম। তারপর এ ভুল ওরা আর করেনি। কিন্তু একটা কথা আছে না, ভুল সবসময় ভুলই হয়। সেটা একবার হোক আর বহুবার, তার মাসুল তো গুনতেই হয়। কিছুদিন পর থেকে তনয়ের নিজের মাঝে পরিবর্তন দেখতে পায়। তারপরের ঘটনা তো সবাই জানেন। সে রাতের ভুলের ফল বয়ে বেড়াতে হবে সারা জীবন। তনয় ভাবছে সেই রাতে যদি ঝড়টা না হতো, তাহলে তো আমার জীবনেও আজ এমন ঝড় আসতো না। এমন ঝড় যা বয়ে বেড়াতে হবে সারা জীবন। বুক ভরা দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আর কিছুই দিবে না এই ঝড়। এরকম ভাবেই দেখতে দেখতে কেটে যায় 6 মাস। তনয় এখন 8 মাসের গর্ভবতী। এই 8 মাসে আয়াত দুবার ফোন করেছিল ওর মায়ের কাছে। কিন্তু আয়াতের মা আয়াতের সাথে তেমন ভালো করে কথা বলেনি। সকাল 10টায় তনয়া ঘরে একা, অনু কলেজে। আয়াতের মা কিছু কেনাকাটা করতে গিয়েছেন, আর আয়াতের বাবা ব্যবসার কাজে শহরের বাইরে গিয়েছেন। তখন তনয়ের ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আসসালামু আলাইকুম, কে? তনয়া, আমি। কণ্ঠটা শুনে তনয় যেন স্তব্ধ হয়ে গেল। মুখ থেকে যেন কথা বের হচ্ছে না। তবুও খুব কষ্ট করে বলল, ফোন করতে এতটা সময় নিলে আয়াত? আয়াত খুব ধীরে ধীরে বলল, তনয়া, আমার সাথে একটু দেখা করবে প্লিজ? তুমি বাড়ি এসো, কেউ তোমাকে কিছু বলবে না। সেটা পারছি না তনয়া, তুমি প্লিজ এই ঠিকানায় চলে এসো। ঠিক আছে। 8 মাসে প্রেগনেন্ট একটা মেয়ের হাঁটতে চলতে ঠিক কতটা কষ্ট, তা শুধু সেই জানে। তবুও তনয়া কাউকে কিছু না বলে আয়াতে দেওয়া ঠিকানায় চলে গেল। তনয়া বলে কেউ পেছন থেকে ডাক দিল। তনয়া পেছনে তাকিয়ে দেখে আয়াত দাঁড়িয়ে আছে। আয়াতের দিকে তাকাতেই তনয়ের হৃদয়টা যেন কেঁপে উঠল। চোখ দুটো দিয়ে নিজের অজান্তেই টপটপ করে জল পড়তে লাগলো। সেই হাত সব আয়াত, যাকে প্রথম দেখলেই যে কোনো মেয়ে প্রেমে পড়ে যেত। দেখতে সুদর্শন সে আয়াত আর আগের মতো সুন্দর নেই। আয়াতের ফর্সা মুখটা আগের থেকে অনেকটা কালো হয়ে গেছে। চোখ দুটো কোটরে ঢুকে গেছে। চোখের নিচে অনেক কালি জমে গেছে। আগের থেকে অনেক শুকিয়েও গেছে। দেখে মনে হচ্ছে প্রচণ্ড দুর্বল। তনয়া আয়াতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়াত তনয়ের কাছে আসলো। তনয়ের দিকে তাকিয়ে বলল, ক্যান আই হাগ ইউ? তনয় কিছু বলতে পারছে না, চুপ করে শুধু কান্না করছে। আয়াত তনয়কে জড়িয়ে ধরে বলল, আই অলওয়েজ লাভ ইউ এবার অ্যান্ড ফর এভার। ধীরে ধীরে আয়াত তার শরীরের সব ভার যেন তনয়ের ওপর ছেড়ে দিচ্ছে। কিন্তু তনয়া ওকে সামলাতে পারছে না। আয়াতকে কোনো মতে নিচে বসায়। আয়াতের দিকে তাকিয়ে দেখে আয়াতের মুখ নীলবর্ণ ধারণ করছে। মুখ থেকে ফেনা বের হচ্ছে, মনে হচ্ছে কোনো বৃষ্টির শিকার হয়েছে আয়াত। তনয়া আয়াত বলে একটা চিৎকার দিল। আশেপাশের লোকজনের সাহায্যে আয়াতকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে আয়াতের ডাক্তার বন্ধু ছিল, যার ফলে চিকিৎসা করতে বেশি সময় নেয়নি। তনয়া বাড়িতে ফোন করে সব বলল। তারাও শীঘ্রই হাসপাতালে চলে আসলো। কিছুক্ষণ পর ডাক্তাররা অপারেশন থিয়েটার থেকে বের হলে তনয় তাদের জিজ্ঞেস করলো, কি অবস্থা আয়াতের? রাফি আয়াতের ডাক্তার বন্ধু। সে তনয়কে অভয় দিয়ে বলেন, ভাবি, মনে হচ্ছে আল্লাহ নিজের নিচে নেমে এসে আয়াতকে বাঁচিয়েছে। কি হয়েছিল ওর? ভাবি, আমি পুলিশকে ফোন দিয়েছি। তনয় কিছুটা অবাক হয়ে বলল, পুলিশ কেন? ভাবি কি ওকে বিষ দিয়েছিল? আর সব থেকে হতবাম্বী বিষয় কি জানেন? আয়াতের শরীরের ভিটামিন ডি এর অভাবে ওর স্কিনে আজব ধরনের রোগ ছড়িয়েছিল। এটা সাধারণত তখন হয় যখন একটা মানুষ দীর্ঘদিন যাবত সূর্যের রশ্মি ও বাইরের হাওয়া বাতাস থেকে দূরে থাকে। আয়াতকে দেখে মনে হয় অনেকদিন পর্যন্ত ওকে কেউ কোনো বদ্ধ রুমে আটকে রেখেছিল। ওর শরীরের ভিটামিন ডি এর অভাব, শরীরের আয়রন এবং সাথে সাথে ভিটামিন সির অনেক ঘাটতি হয়েছে। হাত পায়ে দড়ি দিয়ে অনেকদিন বেঁধে থাকলে যেমন দাগ হয়ে যায়, তেমনই দাগ হয়ে ঘা হয়ে গিয়েছে। মনে হয় অনেকদিন যেমন বাধা অবস্থায় ছিল। তনয়া রাফির কথা শুনে হতভম্ব হয়ে গেল। এক রাশ বিস্ময় নিয়ে বলল, কি বলছেন এসব? আমি যা দেখেছি তাই বলেছি, বাট চিন্তা করবেন না। কয়েকদিন রেস্ট নিলে, খোলা পরিবেশে থাকলে আর ঠিকমতো খেলে সব ঠিক হয়ে যাবে। আর বাকিটা আপনাকে না দেখালে বুঝতে পারবেন না। কিছুক্ষণের মতো ওর জ্ঞান ফিরবে। ডাক্তারের কথা শুনে বাড়ির সবাই হতভম্ব হয়ে গেল। সবার মনে হাজারো প্রশ্ন, কিন্তু যে উত্তর দিবে সে এখনো অজ্ঞান। ডাক্তার এসে বলল, আয়াতের জ্ঞান ফিরেছে, আর শুধু তনয়ের সাথে দেখা করতে চায়। তনয়া আয়াতের কাছে গেল। রাফি বলল, ভাবি,
বললাম না, আপনাকে না দেখলে বুঝতে পারবেন না। এই বলে আয়াতের গায়ের চাদরটা ফেলে হসপিটালের পুরানো অ্যাপ্রনটা খুলে তনয়কে দেখালো। আয়াতের শরীরের দিকে তাকিয়ে তনয়ের ডুকরে কেঁদে উঠল। আয়াতের শরীরে অসংখ্য মারের দাগ, কিছু দাগ কালো হয়ে গেছে, কিন্তু নীলবর্ণ ধারণ করেছে। তনয়া কাঁপা কাঁপা হাতে আয়াতের শরীরে স্পর্শ করতে গেলে আয়াত তনয়ের হাতটা ধরে বলল, আমি ঠিক আছি তনয়া। কিন্তু তনয়া আয়াতকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আয়াত তনয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এই পাগলি, আমি ঠিক আছি, প্লিজ কান্না করো না। আমি বেঁচে আছি আর তোমার কাছেই আছি। জানো তনয়া, আয়াত কিছু বলতে যাবে, এর মধ্যেই পুলিশ আয়াতের জবানবন্দি নেওয়ার জন্য আয়াতের কাছে এলো। আয়াত শুধু তনয়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু হঠাৎ কাউকে দেখে আয়াতের চোখে যেন ভয় নেমে এলো। আয়াতের চোখের ভাষা হয়তো তনয় বুঝতে পেরেছে, তাই আয়াতের পাশে গিয়ে বসে আয়াতের হাতে হাত রাখলো। তারপর চোখ দিয়ে ভরসা দিয়ে পরম ভালোবাসায় নিজের হাতের মুঠোয় আয়াতের হাত বন্দি করে রাখলো। পুলিশ আয়াতকে জিজ্ঞেস করলো, বলুন মিস্টার আয়াত, এতদিন কোথায় ছিলেন আপনি? আর আপনাকে বিষ দিয়েছিল কারা? আয়াত লম্বা একটা দম নিতে নিতেই বলল, প্রায় 7 মাস আগে আমি তনয়ের সাথে দেখা করতে তনয়দের বাসায় যাচ্ছিলাম। পথে একটা মেয়ে আমার কাছে লিফট চায়। মেয়েটা বোরকা পরা ছিল, মুখ বাঁধা ছিল। আমি মেয়েটিকে লিফট দিলাম, কিন্তু কিছু দূর যেতে মেয়েটি আমার মুখে কিছু একটা স্প্রে করে। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে একটা বদ্ধরুমে চেয়ারের সাথে বাধা পেলাম। তারপর কিছু লোক আসলো আমার কাছে। তাদের কাছে জানতে চাইলাম আমাকে কেন কিডন্যাপ করা হয়েছে, কিন্তু তারা কোনো জবাব দেয়নি। তাদের মধ্যে একজন লোক বলল, এখন থেকে আমরা যা বলবো তাই করবি, না করলে তোর বাবা মা, বোন আর তোর প্রেমিকা সবাইকে মেরে ফেলবো। ওদের কাছে আমার ফ্যামিলির পুরো ডিটেলসই ছিল। তাই বাধ্য হয়ে ওদের কথা মতো তনয়কে ফোন করে বলি যে আমি অন্য কাউকে ভালোবাসি আর তাকে নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছি, আরও অনেক কিছু। এরপর কয়েকবার পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। ওরা আমাকে প্রায় মারত। আর ওদের কথা মতো বাড়িতে দুবার কথা বলেছিলাম। 7 মাস ধরে ওরা আমাকে একটা রুমে আটকে রেখেছিল। এই 7 মাস ঠিক কিভাবে কেটেছে তা শুধু আমি আর আল্লাহ জানে। তারপর গতকাল অনেক কষ্টে পালাতে সক্ষম হই, কিন্তু ওরা আমার পিছু নেয়। তাদের থেকে কোনো মতে বেঁচে বাড়ি আসি, কিন্তু আমাদের বাড়ির চারপাশে ওই লোকগুলোকে দেখলাম। তাই তনয়কে ফোন করে দেখা করতে বললাম, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি, ওরা আমাকে আবার ধরে ফেলল। কিন্তু এবার ওরা আমাকে একবারে মেরে ফেলতে চেয়েছিল, তাই আমার শরীরে বিষাক্ত ইঞ্জেকশন দিয়েছিল। কিছুটা সময় আমি ওদের সামনে মরার মতো পড়ে থাকি। তারপর ওরা আমায় মৃত ভেবে চলে যায়। তারপর তনয়ের সাথে দেখা হয়, আর আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেলাম। আয়াতের কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল। একটা মানুষকে 7 মাস আটকে কেউ কিভাবে রাখতে পারে? আয়াতের বাবা মা, অনু, তনয়া, ওর বাবা মার সবার চোখে জল। আজকের চোখে জলে তাদের মন থেকে মুছে গেল আয়াতের ওপর জমে থাকা সকল রাগ, ঘৃণা আর অভিমান। তনয়া সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাদের বলেছিলাম আমাদের আয়াত এমন করতেই পারে না, ওর নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। কিন্তু তোমরা কেউ আমার কথা তখন বিশ্বাস করনি। আয়াতের বাবা তনয়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, তুই ঠিক বলেছিলি। তিনি আয়াতের দিকে তাকিয়ে বলেন, মাফ করে দে আয়াত। সেদিন তনয়ের কথা মেনে আমাদের তোকে খোঁজা উচিত ছিল, তাহলে তোকে এতটা কষ্ট পেতে হতো না। আয়াত বলল, না বাবা, এতে তোমাদের কোনো দোষ নেই। আমি তোমাদের যেভাবে বলেছি তাতে তোমরা কেন, সবাই আমার কথায় বিশ্বাস করতো। পুলিশ আয়াতকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কি ওই লোকগুলোকে চেনেন? একজনকে চিনি। কে? বছর খানিকের বেশি সময় লাগে। তনয়কে ওর কলেজের কিছু ছেলে বিরক্ত করতে বলে সেসব ছেলেদের আমি পুলিশে দিয়েছিলাম তাদের লিডার। তনয় বলল, কে? সাদাব? আয়াত বলল, হুম, কিন্তু ও নিজে এসব করতো না, ওদের কেউ ফোনে এসব করতে বলতো। পুলিশ বলল, আপনি কি জানেন সে কে? আয়াত কিছুক্ষণ চুপ থেকে বলল, না। পুলিশ আয়াতের কাছ থেকে আরও কিছু বিষয় জিজ্ঞেস করে চলে গেল। রাফি সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই শুনুন, আয়াতের এখন বিশ্রাম করা দরকার। আপনারা যে কোনো একজন এখানে থাকুন, বাকি সবাই বাইরে যান। বেটার হয় বাড়ি চলে যান। অনু তখন বলল, তনয়ে থাকুক। অনু তনয়ের দিকে তাকিয়ে দুষ্টুমি একটা হাসি দিয়ে অনু চলে গেল। সবাই চলে যাওয়ার পর তনয়া আয়াতের পাশ থেকে উঠে যেতে চাইলে আয়াত তনয়ের হাত ধরে ফেলে। এতদিন পর দুজনের দেখা হলো। মনের ভিতর জমে আছে হাজারো কথা, কিন্তু কারো মুখে কোনো কথা নাই। কথাগুলো যেন কোথায় হারিয়ে গেছে। লজ্জা, ভয় আর ভালোবাসার শিহরণ মিলে আজ একাকার। আয়াত তনয়ের হাত ধরে বলল, তনয়া, একটা কথা বলবো? হ্যাঁ বলো। ক্যান আই টচ ইয়োর অম্ব? তনয়া মৃদু হাসি দিয়ে আয়াতের হাতটা ধরে নিজের পেটের উপর রাখল। আয়াত চোখ বন্ধ করে
তনয়ের ভেতর বেড়ে উঠতে থাকা ওর অংশটাকে অনুভব করছে। জানো তনয়া, আমি ভেবেছিলাম লোকের কথায় তুমি হয়তো ওকে পৃথিবীতে আসতে দিবে না। তখন আমি নিজেও চাইতাম যে তুমি আমাকে ভুলে নিজের জীবনের সামনের দিকে এগিয়ে যাও। কারণ আমি যে বেঁচে ফিরবো তার আশা ছিল না আমার। আর তাছাড়া যখন একটা মেয়ে বিয়ের আগে প্রেগনেন্ট হয় তখন আমাদের সমাজ তার কি অবস্থা করে তা ভেবেই কষ্ট হচ্ছিল। আর আমাদের বিয়ের কথা তো কেউ জানতই না। আই এম সরি। তনয়া আয়াতের হাতটা ধরে বলল, প্লিজ আয়াত, এভাবে বলো না। তুমি কি করে ভাবলে আমি আমার আয়াতের ভালোবাসাটাকে মেরে ফেলবো? আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল তুমি কখনো আমাকে ধোকা দিতে পারো না। আর সারা পৃথিবীর লোক ওকে অবৈধ ভাবলেও আমি জানি তুমি জানো ও আমাদের ভালোবাসার পবিত্র চিহ্ন। সরি বলে তুমি আমাকে আর দোষী করো না। এই 7 মাস তুমি যে কষ্ট পেয়েছো তার তুলনায় আমার কষ্ট নগণ্য। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, ও আমাদের ভালোবাসার পবিত্র চিহ্ন। কষ্ট আমরা দুজনেই সমান পেয়েছি। আমরা শরীর দুটো হলেও আত্মা তো একটাই, তাই না বিউটিফুল? তনয়া চোখ বন্ধ করে বলল, কতদিন পর তোমার মুখ থেকে এই ডাকটা শুনলাম। জানো তনয়া, খুব ইচ্ছা ছিল আমাদের বেবি তোমার ভেতরে ঠিক কিভাবে বেড়ে ওঠে তা তোমার পাশে থেকে অনুভব করব ওর একটু একটু করে বেড়ে ওঠার স্পন্দন। কিন্তু নিয়তির সাথে কে বা পেরে ওঠে বলো? যে সময়টা আমার তোমার কাছে থাকা সবচেয়ে বেশি দরকার ছিল সেই সময়টাই যা হয়েছে তা ভুলে যাও। আয়াত আবার তনয়ের পেটে হাত রেখে বলল, কতদিন পর আসবে প্রিন্সেস? 1 মাস নেই, ওয়েটিং ফর ইউ বেবি। আয়াত, হুঁ, একটা কথা বলবো, সঠিক উত্তর দিবা? তোমার সাথে কখনো মিথ্যে বলেছি? আয়াত, তোমাকে যে এতদিন আটকে রেখেছিল এমন কে যে তোমাকে এতটা ঘৃণা করে, যে তোমাকে 7 মাস এভাবে আটকে রেখেছে? আয়াত কিছুটা তোতলিয়ে বলল, আমি তো বললাম জানি না। আয়াত, তোমার মুখ আমার থেকে কথা লুকালেও তোমার চোখ দুটো তা পারবে না। আয়াত নিশ্চুপতায় তনয়ের আয়াতের হাতটা নিজের পেটের উপর চেপে ধরে বলল, এখন বলো, তুমি তাকে চেনো না? আয়াত ঝট করে হাতটা সরিয়ে নিয়ে বলল, সে আমার নয়, তোমার শত্রু। তার উদ্দেশ্য আমাকে নয় তোমাকে কষ্ট দেওয়া ছিল। আর সে তাতে সফল হয়েছে। তনয়া উৎসুক চোখে তাকিয়ে বলল, কে? কলেজের ছেলেগুলো? না বাইরের কেউ নয়, আমাদের ঘরেরই কেউ, তোমার খুব কাছের সে। কে সে? আয়াত তনয়ের হাত ধরে বলল, সে আর কেউ নয়, তোমার নিজের মা। তনয়া মা কথাটি শুনে ঠিক বিশ্বাস করতে পারল না, তাই আবার জিজ্ঞেস করলো, কার নাম বললা আয়াত? জানি আমার কথাটা তুমি ঠিক বিশ্বাস করতে পারছো না, কিন্তু এটা সত্যি যে আমাকে কিডন্যাপ করার তোমার মাই করিয়েছেন। আয়াত, তুমি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? তনয়া, আমি জানতাম আমার কথা তোমার বিশ্বাস হবে না, হবার কথাও না। কারণ পৃথিবীতে তুমি তোমার মাকে সব থেকে বেশি ভরসা করো। কিন্তু আমি যেটা বলছি সেটা সত্যি। আমাদের অনাগত সন্তানকে ছুঁয়ে বলছি, তনয়ের পেটে হাত রেখে। আমি সত্যি বলছি। দেখো আয়াত, আমি জানি তুমি সত্যি বলছো, কিন্তু আমার মনে হয় তুমি হয়তো ভুল দেখেছো বা ভুল জেনেছো। মা তোমার সাথে এমনটা কেন করবে সে প্রশ্ন তো আমার মনেও। কিন্তু তুমি কি করে বুঝলে যে তোমাকে মা কিডন্যাপ করেছে? তনয়া, এর আগেও মানে 3-4 মাস আগে আমি একবার পালাতে সক্ষম হয়েছিলাম। পালিয়ে সোজা মেইন রোডে আসলাম। ভাবলাম কোনো গাড়িতে লিফট নিয়ে শহরে চলে আসব। আমাকে দেখে একটা গাড়ি থামলো। গাড়ি থেকে তোমার মা বের হলেন। আমি ভাবলাম হয়তো আল্লাহ আমার উপর রহমত করেছেন। তিনি আমার সাথে খুব ভালো করে কথা বলছিলেন। গাড়িতে উঠে কিছু দূর যাওয়ার পর আমার মাথায় কেউ ভারী জিনিস দিয়ে আঘাত করলো। আমি আবার বেহুশ হয়ে গেলাম। জ্ঞান ফিরে নিজেকে আবার বন্ধর্মে বাধা অবস্থায় আবিষ্কার করলাম। কিন্তু সামনে তাকিয়ে দেখলাম আন্টি আমার সামনে একটা চেয়ারে বসা আর আমার দিকে তাকিয়ে হাসছে। আমি আন্টির এমন রূপ দেখে হতভম্ব হয়ে গিয়েছিলাম। তারপর বলেছিলাম, আন্টি, আপনি এমন করছেন কেন? আর আমাকে এখানে কেন বেঁধে রেখেছেন? আন্টি খানিক সময় হেসে বললেন, আয়াত, তুমি তো খুব বোকা, এখনো বুঝতে পারোনি? কিন্তু আন্টি, আপনি আমার সাথে এরকম কেন করছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? তুমি আমার কোনো ক্ষতি করনি, কিন্তু তোমার তনয়া করেছে। মানে? ও তো আপনার মেয়ে। মানেটা না হয় পরে একদিন জানলে। প্লিজ আমাকে ছেড়ে দিন আন্টি। এখন আমার তনয়ের পাশে থাকা জরুরি। সেই জন্যই তো তোমাকে কিডন্যাপ করলাম। দেখো আয়াত, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, কিন্তু তনয়কে আমি ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা। তনয়কে কষ্ট দেবার জন্যই তোমাকে আটকে রেখেছি। কাজ শেষ হলে তোমাকে ছেড়ে দিব। তার আগে চালাকি করলে বেঁচে ফিরতেও পারবে না। আয়াতের কথা শুনে তনয় যেন নিজেকে সামলাতে পারল না। মাথাটা ঘুরছে। আয়াত তনয়ের হাত ধরে, নিজেকে প্লিজ সামলাও তনয়া, এই জন্যই তোমাকে আমি বলতে জানি। তনয়া কান্না করতে করতে বলল, কিন্তু আয়াত, মা কেন আমাকে ঘৃণা করে? আর তুমি কেন পুলিশকে এই ব্যাপারে বললে না? আমি জানি আমাদের পরিবারের মধ্যে পুলিশ আসুক, কিন্তু মা এমনটা কেন করলো? তনয় খুব কান্না করতেছিল।
তনয় শত চেষ্টা করেও নিজেকে যেন সামলাতে পারছে না। আয়াত তনয়কে ঠিক কী দিয়ে সান্ত্বনা দেবে তা ভেবেই পাচ্ছে না। তনয় খানিকটা ক্ষোভ প্রকাশ করে বলল, আমি এখনই মাকে সবটা জিজ্ঞেস করব কেন সে এমন করলো। প্লিজ তনয়া, এমনটা করো না। আর হাসপাতালে বসে নিজেদের ঘরের কথা বলা ঠিক না। হ্যাঁ, জিজ্ঞেস করবে। অবশ্যই তার কাছে জানতে চাইবে আমাদের দোষ কি যে সে এমন করলো। কিন্তু প্রতিটা কাজ করার নির্দিষ্ট সময় আছে। কিন্তু আয়াত, যতক্ষণ আর জানতে পারছি আমি শান্তি পাবো না। তোমাকে শান্তি দেওয়ার উপায় আমার কাছে আছে। কি উপায়? আয়াত মৃদু হেসে বলল, আমার কাছে আসো। আসলাম তো। তনয়ের কাছে আসতেই আয়াত তনয়কে নিজের বুকের সাথে চেপে ধরল, খুব শক্ত করে। তারপর আয়াত বলল, এখন শান্তি খুঁজে পেয়েছো? পৃথিবীর সবথেকে বেশি সুখ তো এখানে লুকিয়ে থাকে, জানো। একটা মেয়ের জন্য পৃথিবীতে সবথেকে শান্তির এবং সুরক্ষিত জায়গা হচ্ছে তার স্বামীর বুক। দুজনার মৃদু হাসি পরম শান্তিময়, গভীর প্রণয়ে ছুঁয়ে গেল দুজনার পুরো সত্তায়। এটা কি ভালোবাসা? না, ভালোবাসা না। গভীর প্রণয়ে গড়ার হৃস্পর্শীয় ভালোবাসা। 5 দিন হয়ে গেল। আয়াত এখন একটু সুস্থ, কিন্তু শরীর খুব ক্লান্ত। পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে। এই কদিনে তনয়া ওর মায়ের সাথে একটা কথাও বলেনি। তাকে আয়াতের কাছে যেতে দেয়নি। তনয়া সবসময় আয়াতের পাশে থেকেছে। আজ আয়াতকে বাড়ি নিয়ে যাচ্ছে। তনয়া আয়াতকে বলেছে বাড়ি যাবার সাথে সাথে সবকিছু ফয়সালা করবে। আয়াতকে নিয়ে সবাই আয়াতদের বাড়ি গেল। তনয়ের বাবা মা ওদের সাথে গিয়েছে। বাড়ি গিয়ে বসার সাথে সাথে আয়াতদের বাসায় পুলিশ আসলো। তা দেখে আয়াতের বাবা বলল, কি খবর অফিসার? মিস্টার আয়াত যে ছেলেটার কথা বলেছিল তাকে খুঁজে পেয়েছি। আর সেই লোকের নাম বলেছে যে আয়াতকে এতদিন আটকে রেখেছিল। আয়াতের মা প্রচণ্ড রাগী গলায় বলল, কে সেই পাপী শয়তান? মিসেস তনয়ের মা। পুলিশের মুখ থেকে এমন কারো নাম শোনার জন্য কেউই মানসিকভাবে প্রস্তুত ছিল না। সবার যেন খুব বেশি অবাক হলো। কি বলছেন এসব? বেয়ান এসব কাজ কেন করবে? আপনাদের কোথাও ভুল হচ্ছে। জি না, আমরা সবকিছু জেনে শুনে তদন্ত করে তবে এসেছি। আর আমরা সাদাবকে অ্যারেস্ট করেছি। সে আমাদের সব কথা বলেছে। কিন্তু তখন তনয় বলল, বাবা, ওনারা সত্যি কথা বলেছেন। এইসব কিছু আমার মাই করেছে। তার মানে তুমি সব জানতে তনয়া? হ্যাঁ বাবা, জানতাম। আয়াত হাসপাতালে থাকাকালীন আমাকে সব বলেছে। কিন্তু আয়াতের অনুরোধে আমি চুপ ছিলাম। কিন্তু আর না। এবার তনয়ের মা মুখ খুললেন। কি বলছিস তনয়া? আমি কেন এমনটা করব? সে প্রশ্নটা আমার মনেও মা। কেন? আয়াত মিথ্যা বলেছে। আর লুকিয়ে লাভ নেই মা, আমি সব জেনে গিয়েছি। তোমাকে মা বলতেও নিজের লজ্জা হয়। মা সে তো সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু তুমি মা হয়ে নিজের সন্তানের জীবন নষ্ট করতে চাইছো কেন? বলো মা। তনয়ের বাবা এতক্ষণ চুপ ছিল, কিন্তু এখন আর চুপ থাকতে পারল না। তিনি বললেন, ও তোর নিজের মা না। কথাটা শুনে সবাই অনেক অবাক হলো। কি? হ্যাঁ, তোর জন্মের পর তোর মা মারা যায়। আর তারপর আমি ওকে বিয়ে করি। আমি তোকে তোর মায়ের কথা জানাইনি, কারণ আমি জানি তুই কে সৎমা ভাবিস। আর ও যে এমন করবে তা আমিও ভাবতে পারছি না। আমাকে ক্ষমা করে দে মা। না বাবা, তুমি কোনো ভুল করনি। কিন্তু মা, তোমাকে তো আমি ছোটবেলা থেকে মা জেনে এসেছি, মেনেছি, তোমার ভালোবাসা পেয়েছি। কিন্তু কি এমন হলো যে তুমি আমার সাথে এমনটা করলে? কারণ আমি তোকে ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা। কেন মা? খবরদার, আমাকে একদম মা ডাকবি না। তোর কারণে আমি আজ মা হওয়ার সুখ থেকে বঞ্চিত। কি বলছো এসব মা? আমি কি করেছি? বিয়ের পর তোকে নিজের মেয়ের মতোই দেখতাম, ভালোবাসতাম। কিন্তু তোর যখন 3 বছর বয়স, তখন আমি 5 মাসে প্রেগনেন্ট। তখন তুই খেলতে গিয়ে ম্যানহোলের পাশে চলে যাস। তখন দৌড়ে তোকে বাঁচাতে গিয়ে আমি পড়ে যাই। আমার বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। আর সাথে সাথে আমি মা হবার ক্ষমতাও হারাই। তখন থেকেই ভেবে নিয়েছি তুই আমাকে ঠিক কী পরিমাণ কষ্ট দিয়েছিস। তার দ্বিগুণ তোকে আমি ফিরিয়ে দেব। তোকে আমি একবারও মারতে পারতাম, কিন্তু তোকে আমি রোজ রোজ কষ্ট পেয়ে তিলে তিলে মারতে চেয়েছিলাম। আর তার সুযোগটা তুই আয়াত সামান্য একটা ভুল করে দিয়ে দিলি। ভেবেছিলাম আয়াত হয়তো তোকে কাছে পাবার পর ছেড়ে দিবে। কিন্তু ও তো তোকে পাগলের মতো ভালোবাসে। তাই আমি আয়াতকে অপহরণ করাই। এলাকায় তোর প্রেগনেন্সির খবর আমি রটিয়েছিলাম, যাতে সবাই তোকে নষ্ট বলে। আমি তোর বাচ্চাটাকে কখনোই মারতে চাইনি। সবসময় চেয়েছি বাচ্চাটা পৃথিবীতে আসুক। আর সবাই তাকে অবৈধ বলুক। অবৈধ। যখন লোকজন তোকে নষ্টা আর তোর বাচ্চাকে অবৈধ বলে, তখন আমার খুব শান্তি লাগে। বিশ্বাস কর, মনে হয় 22 বছর অপেক্ষার ফল পাচ্ছি। প্রথমে আয়াতকে মারতে চাইনি, পরে ভাবলাম
ওকে মেরে ফেলে সারা জীবন তোকে অবৈধ নামক বোঝা বয়ে বেড়াতে হবে। আর আমি এটাই চেয়েছিলাম। তনয়া ওর মায়ের কথা শুনে যেন স্তব্ধ হয়ে রইল। বলার মতো শব্দ পাচ্ছে না। কি বা বলার থাকে তখন, যখন সব থেকে কাছের মানুষ, নিজের মা ধোকা দেয়, তখন কথা বলার অনুভূতিগুলো ভোতা হয়ে যায়। অফিসার তনয়ের মাকে অ্যারেস্ট করতে চাইলে আয়াত বাধা দেয়। অফিসার, ওনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। সবাই অবাক দৃষ্টিতে আয়াতের দিকে তাকালো। আয়াত সবাইকে বলল, হ্যাঁ, আমি জানি উনি অন্যায় করেছে, কিন্তু তবুও উনি তনয়ের মা, তাই ওনার উপর আমার কোনো রাগ নাই। কিন্তু আমার আছে। তুমি হয়তো ওকে মাফ করতে পারো, কিন্তু আমি না। কারণ আমি আমার মেয়েকে এতগুলো দিন অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে কাটাতে দেখেছি। তা তোমরা ভুললেও আমি ভুলবো না। কিন্তু বাবা, কোনো কিন্তু না। আজ আমি তোর কোনো আর কথাই শুনবো না। ওকে আমি তোর জীবনে ভালোবাসার পরশ দিতে এনেছিলাম, কিন্তু ও তো তোর জীবনটাকে বিষে থেকে বিস্ময় করে দিয়েছে। অফিসার, ওকে নিয়ে যেতে পারেন। অফিসার তনয়ের মাকে নিয়ে চলে গেলেন। সারাদিন সবাই প্রচণ্ড অস্বস্তির মধ্যেই ছিল। সবাই ভাবছে এটা হয়তো কোনো দুঃস্বপ্ন, যেটা ঘুম ভাঙার সাথে সাথেই কেটে যাবে। কিন্তু আফসোস তা হবার নয়। রাতে তনয়া জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। আয়াত রুমে ঢুকে তনয়কে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, হেই বিউটিফুল, সব ভুলে যাও, চলো নতুন করে শুরু করি আবার। সব পিছনে ফেলে নতুন করে শুরু করতে পারবো কি? পারবে না কেন? আমি আছি না তোমার কাছে, তোমার পাশে, তোমার হৃদয়, তোমার অনুভূতিতে, তোমার সারাটা জুড়ে, যেমনটা তুমি আছো আমার সারাটা জুড়ে। তাহলে কেন পারবো না? ঠিক বলেছ। তুমি থাকলে সব পারবো। তনয়া, আই লাভ ইউ লাইক এ ম্যাড। আই নো। এখন ভালোবাসা অনেক হইছে, যাও ঘুমাও। রাত কম হয়নি। আমি অনুর কাছে যাচ্ছি। অনুর কাছে কেন? ঘুমাতে। কেন? আমার খাটে কি জায়গা নাই? বেহায়া, বেশরম, যা। এমন কি বললাম? কি বলেছিলে মনে নাই? যতদিন না পারিবারিকভাবে বিয়ে হবে ততদিন একদম ভুল করবে না। তো আমি কি ভুল করতে বলেছি নাকি? একদম অসভ্যর মতো তাকাবে না, যাও ঘুমাও। উত্তরটা তো দিয়ে যাও, আই ডোন্ট লাভ ইউ, বাট আই লাভ ইউ টু বিউটিফুল। পরের দিন সকালে তনয়ের বাবা বলেছে আজ তনয়কে তার বাড়ি নিয়ে যাবে। তা শুনে আয়াতের বাবা বলল, কেন? আমাদের বাড়িতে কি জায়গা নেই? ওরে গাধা, বাড়ি না নিলে বৌমাকে একেবারে ঘরে নিয়ে আসবি কি করে? ও হ্যাঁ, তা কবে নিয়ে আসবো? বেহায়া, বাবা শ্বশুর বসা আমার সামনে তো একটু লজ্জা পা। আগামী পরশু শুক্রবার। আমি চাই আমার নাতি পৃথিবীতে আসার আগে ওর মাথা থেকে অবৈধ নামক কলঙ্কটা মুছে যাক। ধর্মমতে তোদের বিয়ে হয়ে গিয়েছে, আমরা শুধু একটু দোয়া কালাম পড়ে তনয়কে বরাবরের মতো নিয়ে আসবো। হ্যাঁ বাবা, একদম ঠিক বলেছ। তাড়াতাড়ি করো। তারপর মোটামুটি ঘরোয়া আনুষ্ঠানিকভাবে তনয়কে আয়াতের বাড়ি আনা হলো। তনয় অসুস্থ বলে বেশি জাঁকজমক করেনি তারা। অনু তনয়কে আয়াতের রুমে দিয়ে আসলো। রুমটা অনেক সুন্দরভাবে সাজানো। আয়াত তনয়কে দেখে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে বিউটিফুল। তনয়ের লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। তা দেখে আয়াত বলল, লজ্জা পেলে কাজ হবে না। আমার উত্তরটা চাই। দিব না। তাহলে কিন্তু আবার চলে যাব। তনয়া আয়াতের মুখটা চেপে ধরে বলল, ঠ্যাং ভেঙে খোঁড়া করে ঘরের কাছে রেখে দেব। তারপর আয়াতকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ টু। সারা রাত গল্প কথায় খুনসুটি অভিমানে কেটে গেল দুজনার। এতদিন পর দুজনার ভালোবাসা সত্যিকারের পূর্ণতা পেল, সমাজের কাছে বৈধতা পেল, পরিশিষ্ট। তার বেশ কয়েকদিন পর ওদের কোলজুড়ে আসলো ছোট্ট একটা পরী। পরীটার নাম দিল আলো। কারণ পরীটা যে দুজনার জীবনের অন্ধকার কাটিয়ে আলোর সকাল নিয়েছে। তবে পরীটাকে এখন কেউ অবৈধ বলতে পারবে না, কারণ পরীটা আয়াতার তনয়ের ভালোবাসাকে বৈধতা ধরে বেঁধে ভালোবাসায় মরিয়ে দিয়েছে। সমাপ্ত। আল্লাহর উপর আর নিজের ভালোবাসার মানুষের উপর ভরসা থাকলে সব মুশকিল শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, ভালোবাসুন, কিন্তু ভালোবাসার আবেশে এসে ভুল করা থেকে বিরত থাকুন। ভালো থাকবেন। ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।